আসসালামু আলাইকুম। ছাত্রলীগের বিভক্তি আওয়ামী লীগও টানাপোড়েনের সৃষ্টি করে। রাজনৈতিক দ্বিধা-দ্বন্দ্বে জাতি হয় বিভক্ত। সদ্য প্রতিষ্ঠিত একটি দেশের জন্য এ ধরনের বিরোধ ছিল মারাত্মক ক্ষতিকর। ১৯৭২ সালের প্রায় গোড়া থেকেই মুজিববাদ নিয়ে ছাত্রলীগের মাঝে দেখা দেয় সংকট, সৃষ্টি করে অনৈক্য। ৭২ সালের ১২ই মে ছাত্রলীগের ৪ নেতা খোলাখুলিভাবে ২ ভাগে বিভক্ত হয়ে পড়েন। জনাব রব ও শাহজাহান সিরাজ বলেন, মুজিববাদে তারা বিশ্বাসী নন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমেই আসিবে জনমুক্তি। অপরদিকে আব্দুল কুদ্দুস ও নূরে আলম সিদ্দিকী ঘোষণা দিলেন, যে কোনো মূল্যে মুজিববাদ প্রতিষ্ঠা করতে হবে। অল্প কয়েকদিনের মধ্যেই সংকট দেশব্যাপী ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে মুজিববাদী ও মুজিববাদ বিরোধী ছাত্রদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে যখন দুই গ্রুপ আলাদাভাবে মহাসম্মেলনের আয়োজন করে। শেখ মুজিব অবশ্য মাখনদের সম্মেলনই নিজে উদ্বোধন করেন। ছাত্রলীগের ভাঙনের পরিপ্রেক্ষিতে শ্রমিক লীগও কোন্দল ঘনীভূত শ্রমিক লীগেও কোন্দল ঘনীভূত হয়। ফলে শ্রমিক লীগও দ্বিধাবিভক্ত হয়ে যায়। মুজিববাদ বিরোধী ছাত্রলীগ এবং তাদের সমর্থক শ্রমিক লীগ তৎকালীন গণপরিষদ ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানায়। তখন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে থাকে। একদিকে মুজিববাদ, অপরদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আসম রব ১৯৭২ সালের ৩রা মার্চ এক ভাষণে বলেন, জীবনের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য জাতি যখন আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বেশ কিছু সংখ্যক সরকারি আমলা, শিল্পপতি, আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক লোকজন জাতীয় বিপ্লবের নামে আমাদের এই প্রস্তুতির বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে এবং গণবিরোধী প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে। ৮ই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি আরও বলেন, পতাকা বদল হলেই জনগণের মুক্তি আসে না, তার জন্য দরকার সমাজতান্ত্রিক কর্মসূচি। এর জবাবে ৭২ সালের ৫ই মে ছাত্রলীগ মুজিববাদী নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, মুজিববাদের প্রতি হুমকি বিপ্লবীদের সমাজতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ। ২৩শে মে ৭২ তৎকালীন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান এবং পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক দিন তারিখ দিয়ে ঘোষণা করেন, ৭ই জুন থেকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রাম দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ১৩ই জুন গৃহীত এক প্রস্তাবে মাখন সিদ্দিকী গ্রুপ দাবি করে, মুজিববাদের ৪ নীতির উপর ভিত্তি করে দেশের শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। ৬ই জুলাই তোফায়েল আহমদ কুমিল্লার এক জনসভায় ঘোষণা করলেন, যারা বিদেশি মতবাদ প্রচার করছেন তারা দেশের জনগণের বন্ধু নয়, তারা জাতীয় শত্রু। মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমেই নিহিত রয়েছে সব সমস্যার সমাধান এবং মুজিববাদ দেশে সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করবে। একই জনসভায় জনাব আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দেব কিভাবে গণতন্ত্র ও সমাজতন্ত্র একসঙ্গে চলতে পারে। ১৬ই জুলাই নেতা জিল্লুর রহমান বলেন, মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব। মুজিববাদ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এর বাস্তবায়নের মধ্যেই মানুষের সর্বাঙ্গীন মুক্তি নিহত। একই দিনে ঢাকায় মাখন সিদ্দিকী গ্রুপ ছাত্রলীগের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, মাওবাদী বিভ্রান্ত নেতৃত্ব, সিআইএ এর এজেন্ট দল ও ছাত্রলীগ নামধারী বহিষ্কৃত নেতৃত্ব, পলাতক আল বদর, আল শামস, রাজাকার, শান্তি কমিটির মেম্বার, মুসলিম লিগার্স, জামায়াত নিজাম, জামায়াত ওলামা, পিডিপি সহ প্রতিক্রিয়াশীল সংগঠনগুলো ঐক্যবদ্ধ মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে বানচাল করতে চায়। ২৪শে জুলাই ১৯৭২ ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী উভয় গ্রুপের মধ্যে বায়তুল মোকাররমে গোলাগুলি হলো। ২১শে জুলাই ছাত্রলীগ মুজিববাদী অংশের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে শেখ মুজিবের উপস্থিতিতেই মুজিববাদ প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হয়। একই দিনে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ রব গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে। সেই সম্মেলনে জনাব আসম রব ঘোষণা করেন, কার্ল মার্কসের পর সমাজতন্ত্রের কোনো নতুন সংজ্ঞা কেউ দিতে পারবে না। সমাজতন্ত্র সম্পর্কে তার রূপরেখাই চূড়ান্ত এবং আমাদের এই বাংলাদেশে সেই সমাজতন্ত্রই কায়েম করা হবে। জনাব রব দৃঢ়ভাবে বলেন, মুজিববাদের ককটেল কোনো সমাজতান্ত্রিক রূপরেখা নয়। ২৪শে জুলাই ৭২ মুজিববাদী ছাত্রলীগের একটি মিছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে পল্টন ময়দানে রব গ্রুপ ছাত্রলীগের একটি সভার ওপর চড়াও হয়। তাদের হামলায় জনাব রব সহ শতাধিক ছাত্র আহত হন। পরে আহতদের একজন ছাত্র হাসপাতালে মারা যান। ১৯৭২ সালে বাংলাদেশ সরকারকে সোভিয়েত ইউনিয়ন সরকার পড়াশোনার জন্য ১০০টি বৃত্তি দেয়। মেধা অনুসারে ১০০ জন ছাত্র নির্বাচিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে।
18 জুলাই নির্বাচিত তালিকা থেকে হঠাৎ করে অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে 41 জনকে বাদ দিয়ে নতুন করে তাদের জায়গায় অন্য 41 জনকে নির্বাচিত করা হয়। মুজিববাদে বিশ্বাসী ছিল না বলেই প্রথম নির্বাচিত 41 জনকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়েও মুজিববাদকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। নেতাদের বিবৃতি, বক্তব্য, এই বিরোধ ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। 1972 সালের 18 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী চট্টগ্রামে ঘোষণা করলেন, গণতন্ত্রের নীতি ও আদর্শে দেশ পরিচালিত হবে। তার একদিন আগে ঠাকুরগাঁয়ে এক জনসভায় লীগ নেতা জহুর আহমদ চৌধুরী বলেন, মুজিববাদের 4 নীতি দ্বারাই দেশ চালিত হবে। তার কয়েকদিন পর 31 জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক কমিটিতে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মুজিববাদ কায়েমের শপথ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। 12 আগস্ট অর্থমন্ত্রী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ভাওয়ালের এক জনসভায় বলেন, সমাজতন্ত্রের প্রতি বাধা আসলে গণতন্ত্র ত্যাগ করব। 20 আগস্ট আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, ধার করা আদর্শ এবং মাওবাদী চক্রান্ত। রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র কায়েম হবে। মন্ত্রী বললেন, সমাজতন্ত্রের জন্য প্রয়োজনে গণতন্ত্র ত্যাগ করব। শীর্ষ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, দুটাকে মিলিয়ে মুজিববাদ কায়েম করা হবে। এভাবেই দেশে সৃষ্টি করা হলো আদর্শগত বিভ্রান্তিকর এক চরম অবস্থা। আর এই বিভ্রান্তির ফলে শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নয়, সমস্ত জাতি হলো দ্বিধাবিভক্ত। জনগণ পরিণত হয় শত্রুতে। পাকিস্তান এখন নেই, কিন্তু শত্রুর প্রয়োজন। শত্রু হলো জনগণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার অস্থানীয়দের স্থলে বাংলাদেশি বুর্জুয়াদের শাসন প্রতিষ্ঠিত হলো। তারা তাদের নিজেদের স্বার্থ দেখা শুরু করলেন, ঠিক যেভাবে পাকিস্তানিরা দেখতো তাদের আপন স্বার্থ। পাকিস্তান শেষ হয়ে গেছে, তা যাক, কিন্তু শত্রু তো থাকতে হবে। শত্রু এখন কে? শত্রু এখন জনগণ। জনসাধারণের পক্ষের শক্তিকে উৎখাত করার তৎপরতা চালানো হলো সরাসরিভাবে। তেমনি চলল তাদেরকে নিজেদের লেজুরে পরিণত করার চক্রান্ত। জনগণ যুদ্ধ করেছে, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তারা তাদের রাজনৈতিক অধিকার এবং নিজেদের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে চাইবে। তাই তাদেরকে শুধু ধোঁকা দেবার জন্যই সমাজতন্ত্রকে আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন নিজেদের স্বার্থেই। বাংলাদেশ নামে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, কিন্তু শাসক বুর্জুয়াদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটল না। তাদের চরিত্রে রয়ে গেল মুৎসুদ্দি, ধামা ধরার প্রবণতা। আমেরিকা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। কোনো অবস্থাতেই ভবিষ্যতে মার্কিন সাহায্য বাংলাদেশ গ্রহণ করবে না, এই সাহসী সরকারি ঘোষণা মুজিবনগরে পাওয়া গিয়েছিল। কিন্তু শেখ মুজিব ঢাকায় ফিরে তার প্রথম সাংবাদিক সম্মেলনেই বলতে বাধ্য হলেন যে তিনি মার্কিন সাহায্য গ্রহণ করবেন। যুদ্ধের সময় ভারত বিরোধী ছিলেন যেসব বিত্তবানেরা, তাদের বেশিরভাগই ভারত প্রেমিক হয়ে দাঁড়ালেন রাতারাতি। প্রতিযোগিতার দৌড় শুরু হলো ভারতীয় মারোয়ারি ব্যবসায়ী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করে অল্প সময়ে চোরা কারবারের মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হবার। যে আওয়ামী লীগ চিরকাল ছিল মার্কিন ঘেঁষা আমেরিকার প্রশ্নে, যেখানে সরোয়ার্দী ও শেখ মুজিব মজলুম নেতা মাওলানা ভাসানীর থেকে পৃথক হয়ে গিয়েছিল, ঐতিহাসিক কাকমারি সম্মেলনে সেই আওয়ামী লীগের এতটুকু কষ্ট হলো না সোভিয়েত ইউনিয়নের অনুরাগী হয়ে পড়ে ভারতের সাথে চুক্তির দাসখত লিখে দিতে। মূল কথা, মুরব্বি চাই, স্বাধীন হয়েও স্বাধীন নয়, স্থানীয় বটে তবে জাতীয় নয়। প্রকৃতির আওয়ামী লীগ সমাজতন্ত্রের নীতি গ্রহণ করেছিল জাতীয় অর্থনীতিকে তাদের দলীয় নিয়ন্ত্রণে নেবার জন্যই। রাষ্ট্রীয়করণের মাধ্যমে পাকিস্তানি বণিক সম্প্রদায় এবং শিল্পপতিদের পরিত্যক্ত ব্যবসা কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের পার্টির সদস্য ও সহযোগীদের পরিচালনার দায়িত্বে নিযুক্ত করা হয়। ব্যবসা বাণিজ্যের লাইসেন্স, পারমিটও দেয়া হয় অব্যবসায়ী অনভিজ্ঞ পার্টি টাউটদের। অর্থনীতিকে নিজের নিয়ন্ত্রণে রেখে দলীয় সদস্যদের নব্য পুঁজিপতি হবার সুযোগ করে দেয়া হলো সেই আদিম পদ্ধতিতে। একইভাবে ৭১-এর আগের অধ্যায়ে পাকিস্তানিরা লুট করেছে বাংলাদেশকে। দেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্রের ধূম্র জাল সৃষ্টি করে শুরু হলো বাঙালি নব্য পুঁজিপতিদের লুণ্ঠন। গরিব দেশবাসী আরো গরিব হলো। জাতীয় অর্থনৈতিক মেরুদণ্ড গেল ভেঙে। রুশ ভারতের চাপে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনীতি হিসেবে গ্রহণ করে সমাজতন্ত্রের অসারতাই প্রমাণ করেছিল আওয়ামী লীগ। সোভিয়েত নৌবাহিনীর বহর চট্টগ্রাম বন্দর দখল করে নেয়। যুদ্ধের সময় তাজউদ্দিন পুরোপুরিভাবে রুশ ভারতের প্রভাবাধীন ছিল। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর শেখ মুজিব ও সেই বলয়েরই
প্রভাবাধীন হয়ে পড়ে। যুদ্ধ শেষ হওয়ার পরপরই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে ভারতের একটি করদ রাজ্যেই পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রাম বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকে আমন্ত্রণ জানান। সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনী বন্দর ও সমুদ্র সীমানার বিশাল অংশ তাদের দখলে নিয়ে নেয় এবং ওই অঞ্চল অন্যদের, এমনকি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা দেয়। সোভিয়েত এবং ভারতীয় নৌবহর দীর্ঘ 2 বৎসরকাল চট্টগ্রামে অবস্থান করে। ক্রমান্বয়ে খবর বের হতে থাকে এই দুই নৌবাহিনীর সদস্যরা বন্দরের খাঁড়ি পরিষ্কারের নামে সন্দেহজনক বিভিন্ন তৎপরতায় লিপ্ত রয়েছে। এভাবেই বাংলাদেশকে ইন্দো সোভিয়েত বলয়ের মধ্যে ঠেলে দিয়েছিলেন শেখ মুজিব। বিরোধীর পক্ষের ওপর নির্যাতন শুরু হলো। বিরোধী পক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গর্বের সাথে শেখ মুজিব বললেন, রাষ্ট্রবিরোধী দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি করে দিচ্ছি, প্রয়োজনে আমি লাল ঘোড়া দাবড়াইয়া দিব। সরকার ও সরকারি দলের প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীগুলোর প্রতি ছিল তার এই ইঙ্গিত। 1972 সালের মাঝামাঝি সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলসমূহের ওপর বর্বর নির্যাতন শুরু হয়। এই নির্যাতন শুধু রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেননি, তাতে অংশ নেয় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন লাঠিয়াল ও বেআইনি অস্ত্র পেটোয়া বাহিনী। রাজনৈতিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তোলেন ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কাজী জাফর আহমেদ, ছাত্রলীগের রব সিরাজ গ্রুপ। তারা আওয়ামী সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার জন্য জনগণের কাছে আবেদন জানান। তারা বিবৃতি সমাবেশের মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কুক্ষিগত করার ও সংগ্রামী ছাত্র জনতার প্রতিরোধ শক্তিকে শেষ করে দেবার জন্য মাত্র 9 মাস আগে নির্যাতন এবং পুলিশ ও সেনাবাহিনীর বেপরোয়া গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন যারা, ক্ষমতায় অসীন হয়ে গত মাসেই প্রায় ডজনখানেক জায়গায় ছাত্র জনতার সমাবেশ ও মিছিলে গুলি চালিয়েছেন তারা। শুধু তাই নয়, ক্ষমতাসীন দল দখলদার বাহিনীর দালালদের সহায়তায় প্রশাসন যন্ত্রকে প্রভাবিত করে ছাত্র, বিরোধী দলীয় কর্মী ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের গ্রেফতার করেছিলেন। রাজনৈতিক নেতারা রাজধানী থেকে সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের কর্মী, ছাত্র, যুবকদের শায়েস্তা করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের অযথা হয়রানি করেছেন। 9 সেপ্টেম্বর 1972 সালে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের প্রতিটি বাড়ির দোরগোড়ায় মুজিববাদের বাণী পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আঞ্চলিক, জেলা এবং মহকুমা পর্যায়ের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই বাহিনীর প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডের সমন্বয় সাধন করা হবে। প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের বাঁশের লাঠির মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরপর ট্রেনিং শুরু হয়। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল মান্নান 1 লক্ষ লোকের এক সমাবেশের আয়োজন করেন 1 মে 1972 এবং ওই সমাবেশে তিনি ঘোষণা দেন, আগামী 9 জুন থেকে তার অনুসারীরা জাতীয় শত্রুদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তিনি সরকারের কাছ থেকে দাবি জানান যাতে করে তার বাহিনীর সদস্যদের অ্যারেস্ট, সার্চ, ইন্টারোগেশন এবং শাস্তি দেবার ক্ষমতা দেয়া হয়। এভাবে মুজিব ভক্তরা সবাই আইনকে নিজেদের হাতে নেবার জন্য মরিয়া হয়ে ওঠেন। এক সভায় স্বয়ং শেখ মুজিবুর রহমান অতি দম্ভের সাথে তার সমালোচকদের উদ্দেশ্যে বলেন, আমি আমার লাল ঘোড়া দাবড়াইয়া দেব। ইঙ্গিতটি ছিল আওয়ামী লীগের বেসরকারি বাহিনীগুলোর প্রতি। শ্রমিক লীগের নেতার ওই অভিযান শুরু হওয়ার 7 দিনের মাথায় খুলনায় পুলিশ ও লাল বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। দেশে অন্যান্য অঞ্চলেও ওই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই সমস্ত ক্ষমতাসীন দলের নেতাদের বাহিনীর হাতে নাজেহাল হতে থাকে সাধারণ নিরীহ মানুষ। অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত মোজাফফর ন্যাপো ওই ধরনের উদ্যত বন্ধ করার জন্য সংবাদপত্রে বিবৃতি প্রদান করতে বাধ্য হয়। জনাব মোজাফফর আহমেদ এক বিবৃতিতে বলেন, স্বেচ্ছাসেবক এবং একটি রাজনৈতিক দলের অন্যান্য বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। সংগঠনের দায়রার বাইরে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্র এবং শ্রমিক সংগঠনগুলো ওই ধরনের বর্বরতা করে চলেছে অবিরাম। তারা ইচ্ছা অনুযায়ী কারফিউ জারি করে, স্থানীয় প্রশাসনকে অবজ্ঞা করে, লোকজনকে ধরে তথাকথিত আদালতে তাদের বিচারের নামে অমানুষিক জুলুম করছে। প্রশাসন এবং পুলিশ রহস্যজনকভাবে ওই ধরনের কার্যকলাপের ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে নিশ্চুপ হয়ে রয়েছে। তিনি জনগণের প্রতি আবেদন জানান যাতে করে ঐক্যবদ্ধভাবে তারা ওই সমস্ত অন্যায় ও
অসহনীয় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। মেজর জলিল বীর উত্তম বন্দী হলেন। মেজর জলিল ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন। পাকিস্তান আর্মির স্যারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছুই লুট করে ভারতে পাচার করতে থাকে। মেজর জলিল এ সমস্ত লুটপাটের বিরোধিতা করেন। তার সাহসিকতায় অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধারাও মিত্র বাহিনীর লুটপাটে বাধা প্রদানে উৎসাহিত করে তোলে। 1972 সালের ফেব্রুয়ারি মাসে তার ওই ধরনের কর্মকাণ্ডের জন্য সরকার তাকে বন্দী করে। ষড়যন্ত্রের জাল ফেলে তাকে গ্রেফতার করা হয়েছিল। সমগ্র জাতি সরকারের ওই ধরনের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। 11ই মার্চ বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল সমাবেশে তাকে অবিলম্বে মুক্তি দেবার জোর দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি উত্থাপিত হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে। এর প্রতিক্রিয়ায় সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং আর্মি রুলসের অধীনেই তার বিচার করা হবে। সরকারের ওই ঘোষণার পর বিক্ষোভ আরও বৃদ্ধি পায়। আর্মি, মুক্তিযোদ্ধা এবং জনগণ ক্ষেপে ওঠে। প্রচণ্ড গণচাপের মুখে সরকার বাধ্য হয় মেজর জলিলকে নিঃশর্ত মুক্তি দিতে। 1 জানুয়ারি 1973 ঢাকার রাজপথ আবার রক্তে রঞ্জিত হল। প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে প্রাণ দিতে হয়। 1973 সালের 1 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয়। এই উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথ্য সার্ভিস ইউএসআইএস দফতরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে কাঁদুনে গ্যাস বা লাঠিচার্জ ছাড়াই নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের ওপর বর্বরোচিতভাবে গুলি চালায়। গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষ দর্শনের অনার্স ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক অপর আরেকজন ছাত্র। স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিনের সংবাদপত্রগুলিতে। নুরুল আমিন, আইয়ুব খান, মোনেম খান, ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী স্বৈরশাসনের জন্য ধিক্কৃত হয়েছিলেন জনগণের কাছে। এই নিক্কারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্কার দিল আওয়ামী লীগ সরকারকে। স্বাধীনতার মাত্র 1 বছর পরই আওয়ামী লীগ সরকারের এহেন প্রকাশ্য ছাত্র হত্যায় অবাক করে দিয়েছিল দেশবাসীকে। উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ল তারা। প্রেস ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলোকন করেন পুলিশের বর্বরোচিত প্রাণহানিকর আচরণ। সেদিন পুলিশ নির্যাতনের হাত থেকে সাংবাদিক, ফটোগ্রাফাররাও রেহাই পাননি। মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে নির্মমভাবে। সরকারের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোনো বিবৃতি দেবারই প্রয়োজন বোধ করেননি সেদিন। গুলি চালানোর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো শহরে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, যানবাহন সবকিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে ইট দিয়ে ঘেরা রক্তে রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য। শহরের অলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন 2 জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। ওই দিন প্রফেসর মোজাফফর আহমদ ঘোষণা করলেন আওয়ামী লীগের ছাত্র হত্যা, ইয়াহিয়া মোনেম স্বৈরাচারী সরকারের কার্যকলাপের নামান্তর। আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ সরকারের আশু পদত্যাগ দাবি করছি। তিনি আরও বলেন, নুরুল আমিন সরকারের ভাগ্যে যে পরিণতি ঘটেছিল শেখ মুজিবের ভাগ্যেও সেই একই পরিণতি অনিবার্য। শেখ মুজিবকে দেয়া বঙ্গবন্ধু খেতাব উঠিয়ে নেওয়া হয় এবং একই সাথে তার ডাকসুর আজীবন সদস্যপদ ও বাতিল করা হয়। 3 জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস। 1972 সালের 6 মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম
ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন। সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিসে, আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার আহ্বান জানান। 1973 সালের নির্বাচন 7ই মার্চ 1973 প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক জনকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্ট প্রহিত, খুন প্রভৃতির খবর ছাপা হয়। 8 মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল: সিলেট 1, কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামের 31টি ব্যালট পেপার সহ 2 ব্যক্তি গ্রেফতার, ধামরাইতে রক্ষী বাহিনী সন্ত্রাস। ঢাকা শহর সহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে। নির্বাচন দারুণ অবাধ হয়েছে। একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে। জাসদের 2 জন কর্মী হাইজ্যাক। ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি। পটিয়ায় ভোট সন্ত্রাসী মাস্তানরাই দিয়েছে। কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস, নির্বাচন প্রহসনে পরিণত। কালীগঞ্জে সন্ত্রাস, রাজশাহী ভোট কেন্দ্রে সন্ত্রাস, ভোট নাট্যর 2 দৃশ্য প্রভৃতি। 9 মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্ত বিবৃতিতে বলেন, কমপক্ষে 70টি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি ও রেড ক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে। 9 মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচারিত কোনো ন্যায়নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন, এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন গণভবনেই নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই আকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের তবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার, মুসলিম, চিয়াং কাই শেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন। 9 জুলাই প্রেস ক্লাবে ভাসানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার ও এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্যে অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান, বিপুল অর্থ ব্যয়, বেতার টেলিভিশন ও সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে, সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানে বিরতই শুধু করেনি, হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে সদেচ্ছা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলিয়ন ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন। জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে 2 জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাক্তার রাজি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, 200 বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি হুঁশিয়ারিও উচ্চারণ করে বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। নীল নকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে ওঠে। একতরফা পাতানো খেলার নির্বাচনে 300 আসনের মধ্যে 291টিতে আওয়ামী লীগ বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোশতাক আহমদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সবকটি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে।
মোশতাক আহমদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি। 10ই মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচার অভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালো রাত্রি বলে আখ্যায়িত করেন। 11ই মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7ই মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার, আল বদর, স্বাধীনতার শত্রু। এইসব বিদেশি চরদের মুজিববাদের নিরানি দিয়ে উৎখাত করা হবে। পরদিন বাইতুল মুকাররমে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন। এই যুদ্ধে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছিল 30,000-এরও বেশি লোককে। দেশপ্রেমিক, বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক নেতা, ছাত্র সমাজ, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গ এই শ্বেত সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি। জাতীয় পরিসরে যেখানেই কাউকে স্বৈরশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার। যারা এই প্রতিবাদ করেছিল মৃত্যু অথবা অমানসিক নির্যাতনের শিকারে পরিণত হতে হয়েছে তাদের। 1973 সালের মধ্যেই যারা স্বৈরাচার এবং আওয়ামী অপশাসনের বিরোধিতায় সোচ্চার হয়েছিল তাদেরকে মৃত্যু কিংবা অকথ্য নির্যাতনের মুখোমুখি হতে হয়। 1973 সালে ওই সময়ের উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক জনাব আবুল মনসুর আহমদ দৈনিক ইত্তেফাকে বিভিন্ন বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে অসীম সাহসের পরিচয় দেন। আজ আর এক্সচেঞ্জ অফ হার্ট নয়, চাই চেক অফ হার্ট শীর্ষ উপসম্পাদকীয় নিবন্ধনে তিনি বলেন, মানুষের হৃদয়ের 4 চেম্বারের মতোই আমাদের বাংলাদেশের রাজনীতির সকল ক্ষেত্রেই 4টি কোরিয়া চেম্বার আছে। প্রথমত, আমাদের সংবিধান দাঁড়াইয়া আছে 4টি স্বতন্ত্র মজবুত মূল নৈতিক খুঁটির উপর: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। জাতীয়তাতন্ত্রই বেশি শুদ্ধ হইত, ও ধর্মনিরপেক্ষতা, এখানে তন্ত্র যোগ করলে ভালো হইত। এই 4টি নৈতিক খুঁটিকে স্বতন্ত্র বলিলাম এই দণ্ডে যে সংবিধান রচয়িতাদের মধ্যে কেউ কেউ বলেন ওই 4টি খুঁটি এক ঘরের খুঁটি হইতে পারে না। খুঁটিগুলোর উচ্চতা সমান নয় বলিয়াই তারা এক ঘরের খুঁটি হইতে পারে না। নীতি ও পন্থা হিসেবে এই 4 বস্তুর মিল নাই, এ কথাই বোধ করি সমালোচকরা বলিতে চান। তার মানে হৃৎপিণ্ডের 4টি চেম্বারের মধ্যে যেমন সহযোজক দরজা, কানেক্টিং ভাল্ভ আছে, আমাদের 4 নীতির মধ্যেও তেমন কোনো কানেক্টিভ ভাল্ভ নেই। তারপর সংবিধানের বেলাতেও আমরা প্রচলিত শাসনতান্ত্রিক কাঠামোকে টানিয়া বুনিয়া চারিচক্রে আনিবার চেষ্টা করিয়াছি এবং যথাসম্ভব সফল হইয়াছি। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত লেজিসলেটিভ ও জুডিশিয়ারি এই 3টি ইনস্টিটিউশনকে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নামে সংবিধানে গুঞ্জায়েশ করিয়াছি সত্য, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যা অত্যাবশ্যক অথচ সংবিধানের কর্মবিভাগ ও দেশ রক্ষা বিভাগে যার বিধান করা সম্ভব ছিল না, সেইরূপ একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্যারামিলিটারি বাহিনী গঠন করিয়া আমরা রাষ্ট্রকে 4টি শক্তি স্তম্ভের ওপর দাঁড় করাইয়াছি। এই 4টি শক্তি স্তম্ভের সাথে পাঠকগণ 4টি মূলনীতি স্তম্ভের সাথে তালগোল পাকাইয়া ফেলিবেন না। তার এই দীর্ঘ প্রবন্ধে শিল্প কারখানা সম্পর্কে জনাব আবুল মনসুর আহমেদ লেখেন, হৃদয়ের 4 চেম্বারের অনুকরণে আমরা শুধু আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পার্টি জীবনে ও সামাজিক জীবনে 4 বর্ণের প্রবর্তন করিয়াই ক্ষান্ত হই নাই, অর্থনৈতিক জীবনেও উহার সম্প্রসারণ করিয়াছি। মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন যন্ত্রের মালিকানাকেই সংবিধানে 3 শ্রেণীতে বিভক্ত করিয়াছি, যথা রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা ও ব্যক্তিগত মালিকানা। এই 3 শ্রেণীর মালিকানা ছাড়া আর সব সম্পত্তি যা প্রোডাক্টিভ নয় সেগুলি অটোমেটিক্যালি ব্যক্তিগত মালিকানায় থাকার ব্যবস্থা করিয়া গোটা সম্পত্তি জগৎকে 4 শ্রেণীতে বিভক্ত করিয়া হৃদয়ের 4 চেম্বারে সামঞ্জস্য বিধান করিয়াছি, যাতে মিল কারখানাদের মিনস অফ প্রোডাকশনকে হরতাল স্ট্রাইকারদের দ্বারা আনপ্রোডাক্টিভ করিয়া অন্য প্রকার মালিকানার সৃষ্টি করিতে কেউ না পারে, এবং ওই পন্থায় 4 প্রকার মূলনীতিতে যাতে কেউ ব্যত্যয় ঘটাইতে না পারে সেই উদ্দেশ্যে আমরা হরতাল স্ট্রাইককে ন্যাশনালাইজ করিয়া ফেলিয়াছি। সরকারি দল ছাড়া অপর সকলের হরতাল স্ট্রাইক নিষিদ্ধ করিয়াছি। প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক প্রশ্ন একই প্রবন্ধে জনাব আবুল মনসুর আহমেদ বলেন,
হৃদয়ের চার চেম্বারের প্রতি আমাদের এই সামগ্রিক ও সার্বজনীন আকর্ষণীয় দেখিয়া বিদেশী বন্ধুরা বিস্মিত হইতে পারেন, কিন্তু তাদের সেই বিস্ময় সেই মুহূর্তেই কাটিয়া যাইবে যখন তারা জানতে পারিবে যে জাতীয় ও রাষ্ট্রীয় নেতার নেতৃত্বে কেবলমাত্র আমাদের হৃদয়ের উপর নির্ভরশীল। আমাদের নেতা প্রেমিক, নেতা দেশবাসীকে ভালোবাসেন, দেশবাসী তাকে ভালোবাসেন। এই দেশে নেতা আর জনতার মধ্যে ভালোবাসাবাসী ছাড়া আর কোনো বৈষয়িক স্বার্থের সম্পর্ক নাই। পুরোটাই হৃদয়ের ব্যাপার। তাই হৃদয়ের চার চেম্বারের সাথে মিল রাখিয়াই আমাদের সামগ্রিক জীবনকে চার ভাগে বিভক্ত করিয়াছি। হৃদয়ের অনুকরণেই আমাদের রাষ্ট্রীয় আর্থিক জীবনকে উপরের তলা নিচের তলা এই দুই তলা বিশিষ্ট করিয়াছি। হৃদয়ের অনুকরণেই আমরা উভয় তলাতেই অর্থাৎ অবিকল ভেন্ট্রিক্স উভয়টাতেই লেফট রাইট রাখিয়াছি। সাধারণত নেতার ভালোবাসাবাসীর ব্যাপারেই হৃদয়ের চার চেম্বারের প্রতি আমাদের আসক্ত করিয়াছে ঠিকই, কিন্তু চারের প্রতি আকৃষ্ট হইবার আমাদের আরও কারণ আছে। আমাদের রাষ্ট্র সেকিউলার হইলেও আমরা নিজেরা আজও ধর্মবিরোধী হই নাই, ধর্মনিরপেক্ষ হইয়াছি মাত্র। আমাদের মধ্যে বিপুল মেজরিটি লোকই মুসলমান। আমরা মুসলমানেরা এখনো ধর্ম ছাড়ি নাই, এই চারের মায়াও ছাড়িতে পারি নাই। আমাদের চার কিতাব, চার কালেমা, চার ফেরেশতা, চার মাজাহাব, চার খলিফা, চার ইমাম, এ অবস্থায় রাষ্ট্রের চার মূলনীতি, সমাজের চার মালিকানা নীতি, পলিটিক্সে চার পার্টি নীতি, এসবে আমাদের আকর্ষণ সহজাত। শুধু মুসলমানেরা হইবে কেন, আমাদের দেশের হিন্দুদেরও ধর্মেও চারের প্রাধান্য রহিয়াছে। তাদের চার বেদ, চার বর্ণ, চার যুগ, এমনই চার যোগও আছে। এইভাবে আমরা চারের গোলকধাঁধায় ঢুকিয়াছি। সরকারি দফতরে চার তাসের কর্মচারী বহাল হওয়ায় বাজারে আমরা চার কায়দায় ব্যবসা চালু করিয়াছি। কালোবাজারি, মুনাফাখরি, মজুদদারি ও চোরাচালানি আমরা ছাড়তে পারি না এই চারের মায়াতেই। হার্টের চার চেম্বারের সবচেয়ে বড় ত্রুটি দেখা দিয়েছে জাতির পিতা ও তার সন্তানদের সম্পর্কের মধ্যে। জাতির পিতা তার সন্তানদের ভালোবাসেন, সন্তানরাও পিতাকে ভালোবাসে। সবাই পিতাকে অন্তর দিয়ে ভালোবাসে বলিয়াই তাদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও পরিণামে খুন খারাপি। জাতির পিতা খুন খারাপি বন্ধ করিতে সন্তানদের প্রথমে অনুরোধ, পরে নির্দেশ, অবশেষে ধমক দিয়েছেন, কিন্তু সন্তানেরা পিতার কথা শুনিতেছে না। পিতা ও কঠোর হইয়া সন্তানদের শাস্তি দিতে পারিতেছে না। এটা ঘটিতেছে হৃদয়ের জন্যই, বিশেষত হৃদয়ের চারটি চেম্বারেরই দোষ। জাতির পিতা সকলের কল্যাণের জন্য যতই চেঞ্জ অফ হার্টের কথা বলিতেছেন, সন্তানরা ততই স্টেন গানের সাহায্যে এক্সচেঞ্জ অফ হার্ট করিতেছে। এটা অধিক দিন চলিতে দিলে সকলেরই হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া যাইবে। এই প্রবন্ধ প্রকাশিত হইবার পর জনাব মনসুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে নানা রকমের কটূক্তি শুরু হয়। একাত্তরের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, আওয়ামী কুশাসন এবং প্রতিরোধ। সংসদে সংবিধান গৃহীত হয়। 10ই এপ্রিল 1972 সালে প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সংসদ সদস্যরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের এলএফও এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছে 1970 সালের এলএফও এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের এলএফও মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসেবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করিয়াছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে প্রদেশভিত্তিক পূর্ণ স্বায়ত্ত শাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এই ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। আওয়ামী লীগ সরকার ওই প্রতিবাদে কর্ণপাত না করে 12ই অক্টোবরের সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র।
সরকার ঘোষণা করলো দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে, কিন্তু সংবিধানের ৪২ নং ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজিয়ে রাখা হলো। ৩৫, ৩৭, ৩৯ নং ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হলো। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে ৬৩-র ৩ ধারা সংযোজিত করে। জননিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বরোচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানা, অফিস, আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয়। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে। সর্বশেষ শেখ মুজিব তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে জাতির উপর বাকশালী একনায়কতন্ত্র চাপিয়ে দেয়। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল ১৯৭২ সালের ৭ই মার্চ রক্ষী বাহিনী আদেশ জারি করার মাধ্যমে। জাতীয় রক্ষী বাহিনীকে বিনা ওয়ারেন্টে ধরপাকড় ও তল্লাশির ক্ষমতা দেয়া হয়েছিল ওই আদেশের মাধ্যমে। দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতির মুখে ২৪শে ডিসেম্বর ১৯৭৩ সালে প্রেসিডেন্ট জাস্টিস আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। ১৪ই জানুয়ারি ১৯৭৪ সংসদ অধিবেশনে বসে আব্দুল মালেক উকিলকে স্পিকার হিসেবে মনোনয়ন দেয়া হয়। ২৪শে জানুয়ারি ১৯৭৪ হ্যাঁ ভোটের মাধ্যমে জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করা হয়। ৩রা জানুয়ারি ১৯৭৫ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই দিন বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স জারি করা হয় এবং সংবিধানের কতিপয় ধারা স্থগিত ঘোষণা করা হয়। সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৬ই জানুয়ারি ৭৫ এক ঘোষণায় বলা হয় যে সরকারি কর্মচারীরা সমবায় সমিতি ছাড়া অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না। এছাড়া ৪৮ ঘন্টার মধ্যে দেয়ালের সব পোস্টার মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর ২০শে জানুয়ারি বর্ষে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংগঠিত সেই কলঙ্কিত অধিবেশন। ২৫শে জানুয়ারি সংসদে কোনো রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ কাটানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র এক বেলায় সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। চতুর্থ সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। ২৫শে জানুয়ারি দুপুর ১টা ১৫ এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয় এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতির পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনইভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশে একজন রাষ্ট্রপতি ও একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ ৫ বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা তার অধীনস্থ কর্মচারীর মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন, উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোট দান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে
পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন, কেউ বিরোধিতা করেননি। সংসদের 2 ঘন্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী ও একজন স্বতন্ত্র সদস্য ওয়াক আউট করলেন। এরা হলেন জাসদের আব্দুল্লাহ সরকার, আব্দুস সাত্তার ময়উদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠ ভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠ ভোটে পাশ হয়। এখানে একটি বিষয় বিশেষ প্রাণিধানযোগ্য, যদিও বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প এক নায়কতত্ত্বের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। 24 ফেব্রুয়ারি 75 রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক আদেশ বলে দেশে একটিমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার 3 নং আদেশে বলা হয়, রাষ্ট্রপতি অন্য কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অবিলুপ্ত আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সবাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য বলে গণ্য হবেন। এই আদেশ অমান্য করে বাকশালে যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবীর জনাব ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন। তাদের সাংসদ পদে ইস্তফা দেন। বাকশালীরা বঙ্গবীর জেনারেল ওসমানী এবং জনাব মইনুল হোসেন যখন বিরোধিতা করে পদত্যাগ করেন, তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মুজাফফর ন্যাপ শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান। তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। সংসদের বিরোধী দলের 8 জন সদস্যের মধ্যে 4 জন বাকশালে যোগদান করেন। প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খানও বাকশালে যোগদান করে সুবিধাবাদী চরিত্র ও রাজনীতির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। 2রা জুন 75 বাকশালে যোগদানের জন্য শেখ মুজিবুর রহমানের কাছে 9 জন সম্পাদক আবেদন পেশ করেন। তারা হলেন বাংলাদেশ অবজারভার সম্পাদক ওবায়দুল হক, জনাব নুরুল ইসলাম পাটোয়ারি, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বজলুল রহমান, মর্নিং নিউজের সম্পাদক জনাব শামসুল হুদা, বাসস এর প্রধান সম্পাদক জাওয়াদুল করিম, বাংলাদেশ টাইমস ও বাংলার বাণীর নির্বাহী সম্পাদক শহীদুল হক, দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব আনোয়ার হোসেন মঞ্জু এবং বিপিআই সম্পাদক জনাব মিজানুর রহমান। 6 জুন 75 বাকশালের সাংগঠনিক কাঠামো ও গণতন্ত্র ঘোষণা করা হয়। তাতে দলের মহাসচিব মনোনীত হন মনসুর আলী, সচিব হন জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাক। ওই দিন বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে 115 জনের নাম ঘোষণা করা হয়। তাতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানরা, বিডিআর এর মহাপরিচালক, রক্ষী বাহিনীর পরিচালক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব প্রমুখকে অন্তর্ভুক্ত করা হয়। দলের কার্যনির্বাহী পরিষদে থাকেন 1 শেখ মুজিবুর রহমান, 2 সৈয়দ নজরুল ইসলাম, 3 মনসুর আলী, 4 খন্দকার মোশতাক আহমেদ, 5 আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, 6 আব্দুল মালেক উকিল, 7 অধ্যাপক ইউসুফ আলী, 8 মনোরঞ্জন ধর, 9 মহিউদ্দিন আহমেদ, 10 গাজী গোলাম মোস্তফা, 11 জিল্লুর রহমান, 12 শেখ ফজলুল হক মনি, 13 আব্দুর রাজ্জাক। কেন্দ্রীয় কমিটিতে থাকেন শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, আব্দুল মালেক উকিল, খন্দকার মোশতাক আহমেদ, কামরুজ্জামান, মাহমুদ উল্লাহ,
আব্দুস সামাদ আজাদ, ইউসুফ আলী, ফণীভূষণ মজুমদার, ডক্টর কামাল হোসেন, সোহরাব হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রব, মনোরঞ্জন ধর, আব্দুল মতিন, আসাদুজ্জামান, কোরবান আলী, ডক্টর আজিজুর রহমান মল্লিক, ডক্টর মুজাফফর আহমেদ চৌধুরী, তোফায়েল আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল মোমেন তালুকদার, দেওয়ান ফরিদ গাজী, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, তাহের উদ্দিন ঠাকুর, মোসলেম উদ্দিন খান, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, এম ওবায়দুর রহমান, ডক্টর ক্ষিতীশচন্দ্র মণ্ডল, রিয়াজউদ্দিন আহমদ, এম বায়তুল্লাহ, রুহুল কুদ্দুস সচিব, জিল্লুর রহমান, মহিউদ্দিন আহমদ এমপি, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, শেখ শহীদুল ইসলাম, আনোয়ার চৌধুরী, সাজেদা চৌধুরী, তাসলিমা আবেদ, আব্দুর রহিম, ওবায়দুর আউয়াল, লুৎফর রহমান, মুজিবুর রহমান, ডক্টর মফিজ চৌধুরী, ডক্টর আলাউদ্দিন, ডক্টর আহসানুল হক, রওশন আলী, আজিজুর রহমান আক্কাস, শেখ আব্দুল আজিজ, সালাউদ্দিন ইউসুফ, মাইকেল সুশীল অধিকারী, কাজী আব্দুল হাশেম, মোল্লা জালাল উদ্দিন, শামসুদ্দিন মোল্লা, গৌরচন্দ্র বালা, কাজী গোলাম মোস্তফা, শামসুল হক, শামসুজ্জোহা, রফিকউদ্দিন ভুইয়া, সৈয়দ আহমদ, শামসুর রহমান খান, নুরুল হক, ওহাব, ক্যাপ্টেন সুজ্জাত আলী, আর সিদ্দিক, ওহাব, চিত্তরঞ্জন সুতার, সৈয়দ রাজিয়া বানু, আতাউর রহমান খান, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, সং প্রু সাইন, অধ্যাপক মুজাফফর আহমেদ, আতাউর রহমান, পীর হাবিবুর রহমান, সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ ফরহাদ, মতিয়া চৌধুরী, হাজি ধানেশ, তৌফিক ইমাম সচিব, নুরুল ইসলাম, ফয়েজ উদ্দিন সচিব, মাহবুবুর রহমান সচিব, আব্দুল খালেক, মুজিবুল হক সচিব, আব্দুর রহিম সচিব, মইনুল ইসলাম সচিব, শহীদুজ্জামান সচিব, আনিসুজ্জামান সচিব, ডক্টর সাত্তার সচিব, সামাদ সচিব, আবু তাহের সচিব, আল হুসাইনি সচিব, ডক্টর তাজুল হোসেন সচিব, মতিউর রহমান টিসিবি চেয়ারম্যান, মেজর জেনারেল শফিউল্লাহ, এয়ার ভাইস মার্শাল খন্দকার, কমোডর খান, মেজর জেনারেল খলিলুর রহমান, নজির উদ্দিন, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, ডক্টর মাজহারুল ইসলাম, ডক্টর এনামুল হক, সৈয়দ হোসেন, নুরুল ইসলাম আইজি পুলিশ, ডক্টর নীলিমা ইব্রাহিম, ডক্টর নুরুল ইসলাম পিজি হাসপাতাল, ওবায়দুল হক, আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাক, মিজানুর রহমান বিপিআই, মনোয়ারুল ইসলাম, ব্রিগেডিয়ার এম নুরুজ্জামান, রক্ষী বাহিনী প্রধান, কামরুজ্জামান শিক্ষক সমিতি, ডক্টর মাজাহার আলী কাদেরি। টোটাল ১১৫ জন। একই ঘোষণায় বাকশালের ৫টি অঙ্গ সংগঠনও গঠন করা হয়। সেগুলো হচ্ছে জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ। এগুলোর সাধারণ সম্পাদক মনোনীত হন যথাক্রমে ফণীভূষণ মজুমদার, অধ্যাপক ইউসুফ আলী, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ ও শেখ শহীদুল ইসলাম। এ সমস্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলোতে মুজাফফর ন্যাপ ও মনির সিং এর কমিউনিস্ট পার্টির নেতাদের গ্রহণ করা হয়। বাকশালের এই সূত্র ধরেই ১৬ জুন সংবাদপত্র বাতিল অধ্যাদেশ জারি করা হয়। তার বলে পার্টি নিয়ন্ত্রণাধীন শুধুমাত্র ৪টি দৈনিক ও কয়েকটি সাপ্তাহিক বাদে সকল পত্রপত্রিকা বন্ধ করে দেয়া হয়। গণতন্ত্রের হত্যাযজ্ঞ শেষে দেশ জুড়ে চলে তাণ্ডব উৎসব। রুদ্ধশ্বাস মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে জন্মভূমিতেই বন্দী হয়ে পড়েন স্বৈরশাসনের নিষ্পেষণে। জাতীয় রক্ষী বাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে। শেখ মুজিব কর্তৃক বাকশাল কায়েম হবার পর রক্ষী বাহিনীর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায়। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। শহরবাসীরা ওইসব হামলার বিচার, বিভাগীয় তদন্ত দাবি করেন। ৮ই জুন মাইজদিতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে। ওই ৯ জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পিছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদি যেতে বাধ্য হন। তারপর ১০ জুন ৭৩ স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল ঘোষণা করেন মাইজদির ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই খবর কোথাও ছাপা হয়নি। আজ অবধি জানতে পারেননি এদেশের নির্যাতিত জনগণ সেখানে কি ঘটেছিল। ১০ই জুন বাইতুল মোকাররমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চকণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাসানী ন্যাপ, উগ্রপন্থী জাসদ, মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। এরপর ১৯৭৩ সালের ১৯ জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ
এক ঘোষণায় নির্দেশ জারি করেন, শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের ওপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার ওপর। মুজাফফর ন্যাপ বা সিপিবি এর কোনো প্রতিবাদ করেননি, বরং 24শে জুন মুজাফফর ন্যাপের সভায় অধ্যাপক মোজাফফর আহমদ বলেন তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করেন না। ওই জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন। ইতিমধ্যে মজুতদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। রক্ষী বাহিনীর হামলা ও হত্যা বাড়তে থাকে। 1973 সালের 27শে জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুযায়ী দেখা গেল যে 72 সালের তুলনায় দ্রব্যমূল্য 400 গুণ বেড়ে গেছে। এই সময় 29শে জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের ওপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় একজন কর্মচারী, গুরুতর আহত হয় দুজন শ্রমিক। ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনী একটি ট্রাককে ওভারটেক করে। এ কারণে রক্ষী বাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিং এর মুখে ওই গাড়ি ঘেরাও করে, এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এমনকি সামান্য ছুতাতেই রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এদেশের সাধারণ মানুষকে। ওই সময়ে দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের কদিন পরে লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ। লেখায় তিনি এক সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন 13টি হত্যাকাণ্ডের। এই সম্পর্কে তিনি লিখেছিলেন যে এই খবর সব খবর নয়, সব খবর সংবাদপত্রে পৌঁছে না, সব খবর পৌঁছে না থানায়। দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর, আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সেই ঝুঁকি নিতেই বা কতজন রাজি। এই নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন, 1. 1972 সাল হতে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়টি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে? 2. কয়জন হত্যাকারী গ্রেফতার হয়েছে? 3. কটি গাড়ি হাইজ্যাক হয়েছে? সেই হাইজ্যাকার কারা? কি তাদের পরিচয়? কি তাদের ঠিকানা? 4. কারা গ্রেফতার হয়েছে? 5. পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায় অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে হয়। এই অভিযোগ কতটুকু সত্য? এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠেছিল, নইলে দিনের পর দিন হত্যা রাহাজানির খবর বের হয়, অথচ একটি অপরাধীরও শাস্তি হয় না। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে? এ প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না, এই প্রশ্ন ছিল দেশের জনগণেরও। আওয়ামী লীগ সরকার এ প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামের রিফাইনারি কর্মচারীদের ওপর গুলি বর্ষণের অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি। উপরোক্ত 1973 সালের 27শে জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক 50 নং ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেয়া হলো নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও তল্লাশির ক্ষমতা দেয়া হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল 21শে অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখা সম্পাদককে গ্রেফতার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছেন। 24শে অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারার জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছেন। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মুজাফফর ন্যাপ 16ই অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটির একটি বিবৃতি দেন। 2রা নভেম্বর মুজাফফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের ওপর রক্ষী বাহিনীর হামলা, হত্যা, নির্যাতন চলছে। তিনি বলেন, 1 নভেম্বর সুনামগঞ্জ মহকুমায় ন্যাপ প্রধান বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছেন। পীরগাছা ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে। 30শে অক্টোবর নাটোরে ন্যাপ কর্মীকে রক্ষী বাহিনী অপহরণ করেছে। সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের ওপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তি বৃদ্ধি পাবে। 1973 সালের 25শে অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান, গ্রামরক্ষী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যকে একটি করে শর্টগান দেওয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা নেওয়া হবে। তিনি আরও পরিষ্কারভাবে বলেন, এই ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর 29শে নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রীগণ, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন। এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছিল। 1973 সালের প্রারম্ভ থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষী বাহিনীর বর্বর, নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান। মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দলিল আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি। অরুণা সেন রানী সিংহ ও হনুফা বেগমকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, তাদের কোনো আদালতেও হাজির করেননি। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রমাণযোগ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের তিনজনকে বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন। অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেনের সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেন, গত 17ই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের ওপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেফতার করে, গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজের ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায়। বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরো জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতর রূপে আহত ও অসুস্থ হয়ে পড়ে। 4-5 দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায়, অনেক বাড়ি তল্লাশি করে, অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামের দুজন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে খোঁজ করলে তাদের বলে দেওয়া হয় তারা সেখানে নেই, তাদের খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। গত 3রা ফেব্রুয়ারি 1974 রাতে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে। ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষমদেহী পুরুষ, এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের থানা সম্পাদক হোসেন খাঁ সবকিছুর তদারকি করছেন। আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট শুরু করে দিল। শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে। এরপর আমাকে রক্ষী বাহিনীর কমান্ডার হুকুম করলো পানিতে নেমে দাঁড়াতে। সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। ওরা রাইফেল উঁচিয়ে তাক করলো গুলি করবে বলে, কিন্তু পরস্পর কী সব বলাবলি করে রাইফেল নামিয়ে নিল। আমি কাদা পানিতেই দাঁড়িয়ে থাকলাম। কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান দুই কাতারে ভাগ করে দাঁড় করালো। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল, মালাউনরা আমাদের দুশ্মন, তাদের ক্ষমা করা হবে না। তোমরা মুসলমানরা মালাউনের সাথে থেকো না, তোমাদের এবারের মতো মাফ করে দেয়া হলো। এই বলে কলিমুদ্দিন ও মোস্তফা নামের দুজন মুসলমান যুবককে রেখে বাকি সবাইকে এক একটা বেতের বাড়ি দিয়ে বলল, ছুটে পালাও। তারা ছুটে পালিয়ে গেল। আমার পাক বাহিনীর কথা মনে পড়ল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনইভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত, আর এই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমুদ্দিন ও মুস্তফা সহ 20 জন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে রওনা হলো। 3 জন ছাড়া এরা সবাই পেশায় জেলে। মাছ ধরে কোনো রকম তারা জীবিকা নির্বাহ করে। তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে থাকে। সে এক হৃদয় বিদারক দৃশ্য। সন্ধ্যার সময় কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ নাগ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো। আমি গেলাম তাদের দেখতে। দেখলাম তারা সবাই চলতে অক্ষম, সর্বাঙ্গ ফুলে গেছে তাদের। বেত ও বন্দুকের দাগ শরীর কেটে বসে গেছে, চোখ মুখ ফোলা, হাত পায়ের গিরাতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারাদিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে।
গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলে ডুবিয়েছে। পিঠের নিচে ও বুকের ওপর পা দিয়ে দুদিক থেকে দুজন লোক তাদের ওপর উঠে দাঁড়িয়েছে, মই দিয়ে ডলেছে। এদের অনেককেই আত্মীয়রা বয়ে এনেছে। এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম, যারা দিনরাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুরে খেতে পায় না, অনাহার দুঃখ দারিদ্র্যের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের মরার উপর ফাড়ার ঘাড় অবসান কবে হবে? যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না, চুরি ডাকাতি, রাহাজানি, শোষণ, নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন? অবশেষে চরম নির্যাতন আমার উপরেও নেমে এলো। 6ই ফেব্রুয়ারির রাতে ভোর না হতেই রক্ষী বাহিনী ঘুম থেকে আমাকে তুলল। আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও রয়েছে। আমাদের নিয়ে তারা 2 মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। রাস্তায় তারা রানীর প্রতি নানা রকমের অশ্লীল উক্তি করছিল। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ নাগ এবং হরিপদ রয়েছে। বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তফাকেই বেশি অসুস্থ দেখলাম। কলিমুদ্দিন ও মোস্তফা 2 ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমিতে চাষ করে ওরা কোনো রকম জীবিকা নির্বাহ করে। এরা বিবাহিত ও ছোট ছোট ছেলে মেয়ের জনক। আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চর মারে, কেউ খোঁচা দেয়। এমন সব বর্বরতা। কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাকে উপরের দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই শুনলাম রানীর হৃদয় বিদারী চিৎকার। প্রায় আধা ঘন্টা পর আর্তনাদ স্মিত হয়ে গেল। নিঃশব্দ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছিল বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন। রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেললো, রাত্রি তখন কত জানি না। রানীর অচৈতন্য দেহ তখন বেতের ঘায়ে ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে। জ্ঞান ফিরলে রানী পানি চাইল। আমি তাকে পানি খাওয়ালাম। রানী আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রানীর মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ড্যামুডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই 2 স্থানে ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে। রানী কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনাও করা সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালি বর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি এমন পেটাতে থাকে যেন 3খানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে শান্তি ও চঞ্চল কোথায়। রানী একই উত্তর দেয়। ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিং এর সাথে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার এবার একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে। মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল, আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন। জবাবে একজন বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলবো। এখন পর্যন্ত মারার দেখেছিস কি? অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে, কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি। যখন জ্ঞান ফেরে রানী দেখে সে মেঝেতে পড়ে আছে। পানি চাইলে তারা তাকে পানিও দেয়নি। 18ই ফেব্রুয়ারি প্রথমে আমাকে ও পরে রানীকে দোতলায় নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ড্যামুডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া এবং ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খা। তারা চেয়ারে বসে আছেন। আমাকে বলল, তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও। অস্ত্র কোথায় আছে বলে দাও। তারা ডাকাত, অস্ত্র দিয়ে ডাকাতি করে। আমি বললাম, তারা ডাকাত নয়, তারা সৎ দেশপ্রেমিক। আমার স্বামী রাজনীতি করেন, এ কথা কে না জানে। দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধেয় তিনি। রানীকে তারা একই প্রশ্ন করেন। রানী কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ড্যামুডা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগাল দিতে শুরু করে এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয়। তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হলে দেখি দুজনেই মেঝেতে পড়ে আছি। রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবুও এই রুগ্ন বৃদ্ধ দেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত, তৃষ্ণায় বুক শুকিয়ে গেছে, নড়বার ক্ষমতা নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে। এদের হুকুমে 2জন সিপাই আমাকে টেনে তুলল। আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম। রানী পারল না। 2জন রক্ষী তার 2 বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল।
ও তার গায়ের কাপড় জড়িয়ে দিল, তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এলো। কমান্ডার পেছন থেকে নির্দেশ দেয়, ওকে ভালো করে হাঁটা, নয়তো মরে যাবে। সকালে কমান্ডার কয়েকজন রক্ষী সহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। বলল, বাঁচবি তো না, চল তোর মাকে দেখিয়ে আনি। রানীর সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে, পা ফেলবার ক্ষমতা নেই। সে অবস্থায় তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে 2 মাইল পথ টেনে নিয়ে যাওয়া হলো। রানীর মা রানীকে দেখেই অজ্ঞান হয়ে যান। কমান্ডার রানীকে তার মার মাথায় পানি দিতে বলে। রানীর মার জ্ঞান এলে রানীর চেহারা এমন কেন জিজ্ঞাসা করায়। কমান্ডার বলে, পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রানীকে ছেড়ে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে, খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব। এরপর আবার 2 মাইল রাস্তা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো। ওই দিন ছিল 9ই ফেব্রুয়ারি 1974। হনুফাকেও তারা ধরে নিয়ে এলো ওই দিন। করিম নামের আরো একটি কৃষক যুবককেও ওরা ধরে এনেছে, দেখলাম রামভদ্রপুর থেকে। তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিতসার থেকেও একজন স্কুল শিক্ষক ও 2জন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায়। রক্ষী বাহিনীর সিপাহীরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্জন করে বলছিল, দেখো এখনো হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামের আরো একটি যুবককেও তারা পিটিয়ে মেরেছে। আর আমাদের ধরে আনার 2 দিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলার ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। 9 তারিখ দুপুরে অল্প পরে তারা হনুফা, রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে আমাদের এক দফা পেট দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামালো। প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করলো। আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি। ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না, তখন পানি থেকে তুলে আবার বেত মারতে থাকে। শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না, তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের ওপর 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকতো। এইভাবে আমাদের 3 দফা পেটানো হয় ও চুবানো হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে। আমাদের সঙ্গে আরো একটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার ওপর মেরে ফেলে রাখে। আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায়। আমি চোখের জল রাখতে পারছিলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে। সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভিজা কাপড়েই থাকতে বাধ্য করলো। দারুণ শীতে আমরা কাঁপছি, প্রচন্ড জ্বর এসে গেছে সকলের। এমনি করেই রাতভর ছালার চটের ওপর পড়ে থাকলাম। পরদিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারলো। 11 তারিখে আবার রানীর ওপর চলল একই অত্যাচার। রানী জ্ঞান হারালো। রক্ষী সিপাহীদের বলাবলি করতে শুনলাম রানী মরে গিয়েছে। রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হলো, তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা। রানীকে জিজ্ঞাসা করে, আপনি কে? রানী জিজ্ঞাসা করে, আপনি কে? আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার, তুমি কথা বলো না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এলো। একজন সিপাহী রানী ও হনুফাকে বলল, তোরা তো মরেই যাবি, তার আগে আমরা প্রতি রাতে 5 জন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই, বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে 2জন রক্ষী সিপাহী ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে, কমান্ডাররাও আসে। ওরা তাকে সব বললে সে বলে, খবরদার এ কথা প্রকাশ করবি না, তাহলে মেরে ফেলবো। রক্ষী সিপাহীদের কারো কারো মাঝে মানবতা বোধের লক্ষণ পাচ্ছিলাম। তাদেরই একজন সিপাহীকে জিজ্ঞাসা করলাম, তুমি কি পর্যন্ত পড়ালেখা করেছো? প্রশ্ন শুনে সে চমকে উঠল, বলল, বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব? আমরা জল্লাদ, জল্লাদের আবার পড়ালেখার দরকার কি? এই বলে সে দে ছুট। মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালালো। রক্ষী সিপাহীদের কানাঘুষা শুনছিলাম। আমাকে আর হুনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে, আর রানী ও অন্যান্য পুরুষ বন্দীদেরকে মেরে ফেলা হবে। 12ই ফেব্রুয়ারি আমাকে ও হুনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল। আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম। রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল। কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদেরকে পাঠানো স্থগিত রাখলো। 12 তারিখ রাতেও ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটায়। 13 তারিখে তারা রানীকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে চেপে ধরে রাখে নাক মুখ চোখ। এমনি করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয়।
19 ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের তিনজনকেই নিয়ে রওনা দিল প্রায় 4 মাইল দূরে ডেমুডা রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে। কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ ও হরিপদ থেকে গেল। রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে 4বার গুলির আওয়াজ পেলাম। ভাবলাম ওদের বুঝি মেরে ফেললো। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। তবুও আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে। বোধহয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে, বোধহয় বেঁচে যাব, এই চিন্তাই আমাদের হাঁটতে শক্তি যোগাচ্ছিল। অনেক রাতে ড্যামুডা রক্ষী বাহিনীর ক্যাম্পে পৌঁছালাম। সেখানে কিছুক্ষণ রেখে স্পিড বোটে করে আমাদের নিয়ে যাওয়া হলো। সর্বক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হলো। বেদনা জর্জরিত ক্ষতবিক্ষত শরীর, তার উপর কম্বল চাপা থাকায় শ্বাস রুদ্ধ হবার উপক্রম, যেন জ্যান্ত কবর। সমস্ত দিন আমাদের ওভাবেই রাখলো, খেতে দিল না। শেষ রাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা দিল। আবার সেই সুদীর্ঘ পথ, জ্যান্ত কবরের যন্ত্রণা। ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরদের কাছে নিয়ে গেল। সে আমাদের খুবই ধমকালো। সেখান থেকে নিয়ে গেল তেজগাঁ থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম। পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে। সেখানে 5 দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁ গোয়েন্দা বিভাগের অফিসে। জেলে আমাদের তৃতীয় শ্রেণীর কয়েদিদের মতো রাখা হতো। দিনরাত সেলে বন্দি। একই আহার্য দেয়া হতো। সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছেন। তার মধ্যে 17ই মার্চে গ্রেফতারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভিন, আরও একজন আছেন, নাম রুমা। সবাইকে তৃতীয় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে। সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে। এর উপর জমাদারনীরা মেয়ে সিপাহী জমাদার, তাদের নিজেদের জামাকাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড় চোপড় ধোয়ানো সবকিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে। রাজনৈতিক বন্দীরাও রেহাই পাচ্ছে না। এমন হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে, যার সবগুলো গুমরে মরছে নির্বিচারে, প্রকাশিত হতে পারেনি। রক্ষী বাহিনীর বর্বরতার আরও একটি চিত্র তুলে ধরা যাক। ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের কোরাটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী। আব্দুল আলীর সাক্ষাৎকারটা ছিল নিম্নরূপ: আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করলো, আমার হাতের কুঠার দিয়ে বলল মাথা কেটে দে, ফুটবল খেলবো। আমি কি তা করতে পারি? আমি যে বাপ, কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায়? অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। রশিদ নাকি রাজনীতি করত, আমি জানতাম না। একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল আওয়ামী লীগ অফিসে। সারা রাত ওরা ওকে বেধম মারলো। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দেবে। রশিদ স্বীকার করে এলো 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইলো, কিন্তু আমি দিন আনি দিন খাই, মজুর মানুষ। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোত্থেকে দেব? বললাম তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল, কিন্তু 10-12 দিন পর ফিরে এসে বলল, বাবা, মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে ফেরার পরই কঠিন অসুখে পড়ল, টাইফয়েড। অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা, আজ ভাত খাবো। তার মা শৈল মাছ দিয়ে তরকারি রানলো। এমন সময় আওয়ামী লীগের পান্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করলো। অসুস্থ মানুষ কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল। বাবা আমার জানতো না সেখানেও ঘাপটি মেরে বসে আছে আজরাইল। পাষণ্ডরা দৌড়ে এসে ধরল তাকে। রশিদ সিরাজের পা ধরে বলল, সিরাজ ভাই, বিমারি মানুষ, আমাকে ছেড়ে দেন। ছাড়লো না। তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করলো। কত হাতে পায়ে ধরলাম। তারপর মাতু গুলি করলো রশিদকে। ঢলে পড়লো রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মরার পর একজন বলল, চল ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলবো। মাতু বলল, হ্যাঁ তাই নেব, তবে ওর কল্লা আমরা কাটবো না, তার বাবা কেটে দেবে। বলেই আমার হাতে কুঠার দিয়ে বলল কেটে দিতে। আমার মুখে রা নেই। বলে কি পাষণ্ডগুলো? চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করলো। বুড়ো মানুষ, কতক্ষণ আর সহ্য হয়? সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকে গুলি করব। ইতিমধ্যে 1.5 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে। বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি আমাকেও মেরে ফেলবে কিনা। শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা। নিয়ে উল্লাসে চলে গেল তারা। আল্লাহ কি সহ্য করবে?